শুভ সন্ধ্যা, friends. Hoping I am audible and visible. Hoping I am audible and visible. Hoping I am audible. Yes. And visible. আজ একটু শীঘ্রই এসে গেলাম, আগে বলেছিলাম আজ রাত্রেই 10টায় ইউটিউব লাইভে বসবো। সঙ্গে থাকবেন প্রফেসর কপিল কুমার এবং ডক্টর শঙ্কর চ্যাটার্জি। সাবজেক্টটা হচ্ছে গোটা পৃথিবীতে যে প্যান ইসলাম বিভিন্ন দেশে খিলাফত তৈরির চেষ্টা করছে, এই নিয়ে ডিসকাশন। ওটা ইংরেজিতে হবে। তার আগে আমি একটু বাংলায় একটু প্রিলিমিনারি একটু কথা বলে নিতে চাইছি আপনাদের সঙ্গে। বাংলাদেশে এবং পাকিস্তানে একটা লিকুইড অবস্থা, এখন খুবই ফ্লুইড অবস্থা। আপনারা, কারণ বাংলাদেশে ইউনিসকে যারা বসিয়েছিল তার পেছনে ছিল আমেরিকান ডিপ স্টেট, বিডেনের ডাইরেকশনে, ইউরোপের কিছু ফোর্স, পাকিস্তান এবং সেই সঙ্গে ভারতবর্ষের কংগ্রেস, দ্যাট ইজ দ্য সোনিয়া কংগ্রেস, একটা ট্যাক্টফুল সাপোর্ট ছিল। উদ্দেশ্য হচ্ছে ইউনুসকে বসানোর উদ্দেশ্য হচ্ছে যখন তারা ইন্ডিয়াতে এনডিএ গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করতে পারলো না, তখন বাংলাদেশে হাসিনাকে সরিয়ে একটা ডিস্টেবিলাইজেশন করে সেইখান থেকে সেখানে আগুন জ্বেলে ইস্টার্ন ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করা এবং বাংলাদেশের মধ্যে একটা খিলাফত তৈরি করা, একটা পুরো একটা দেশ অ্যাবসলিউটলি রুল বাই ইসলাম এবং ফ্যানাটিক ইসলাম। এই তো প্ল্যান ছিল এবং তার জন্য তারা ব্যবহার করেছে একটা পপুলার ফেসকে, তার নাম মোহাম্মদ ইউনুস। ঠিক, এবং আজকে লিকুইড স্টেজটা আমি একটু পরে আসি এবং একই জিনিস আমি বলছি আজ থেকে 104 বছর আগে। 104 বছর আগে এই খিলাফতের ডাক দিয়েছিলেন একজন, তিনিও তার আগে তাকে আস্তে আস্তে পপুলার করা হচ্ছিল ইন বাই প্রোপাগান্ডা। 1920 ক্যালকাটা কংগ্রেস, মোহনদাস করমচাঁদ গান্ধী রেজলিউশন নিয়ে এসেছিলেন, খিলাফত রেজলিউশন। খিলাফত রেজলিউশন, রেজলিউশনটা কীভাবে পাশ করা হয়েছিল, পাশ করানো হয়েছিল, সেটাই বর্ণনা করব। গান্ধীজিকে কিভাবে তার আগে পপুলার করা হয়েছিল এবং আস্তে আস্তে এই খিলাফত রেজলিউশন পাশ করানোর মধ্যে তাকে একদম অল ইন্ডিয়া একদম মাইটি কংগ্রেস লিডারে কনভার্ট করা হলো, অ্যান্ড আলটিমেটলি stage by stage he became the dictator of the whole Congress, not being even the member of the Congress, he became the dictator। তার কথা, এবং সেইটা একদিন সেটাই বলবো। মোহাম্মদ ইউনুস অ্যাপারেন্টলি পৃথিবীর কাছে পিসে নোবেল প্রাইজ, ভালো মানুষ, ইকোনমিস্ট, সোশ্যাল সার্ভিস, তার এই অনেক কিছু প্রোপাগান্ডা আছে, তাকে পিস নোবেল প্রাইজ দেয়, তাকে পপুলার করা হয়েছিল। যদিও এই সমস্ত ন্যারেটিভগুলো ভুল। বাংলাদেশে এসে যে গ্রামীণ ব্যাংক করেছিল তার মানি এসেছিল আমেরিকান ডিপ স্টেট থেকে আর আরব মানি এসেছিল, আর ওখানে গ্রামের যে লোন দেওয়া হতো মেয়েদেরকে, অনলি মেয়েদেরকে, এখানে অনলি মেয়েদেরকে লোন দেওয়া হতো এবং খুব হাই ইন্টারেস্টে। মেয়েদেরকে কেন?
কারণ মেয়েদের কাছ থেকে ভয় দেখিয়ে টাকাটা ওয়াসিল করা রিকভারি সহজ। এবং এবং মেয়েরা যদি কোনো কোর্টে কমপ্লেন করে, ইসলামিক কান্ট্রিতে, ইসলামিক লতে, মেয়েদের উইটনেসের ভ্যালু হচ্ছে 1/4 অফ দ্য উইটনেস অফ দ্য মেল। জন্য গ্রামীণ ব্যাংকের থেকে কখনো টাকা মেলরা পায় না, মেয়েরা পায়। এবং পৃথিবীকে শেখানো হলো যে মেয়েদের জন্যে, ডাউন টোডেন মেয়েদের জন্যে, সোশ্যালি ব্যাকওয়ার্ড মেয়েদের জন্যে ইউনুসের কত দয়া। এবং সেই যে বিপুল ইন্টারেস্ট সে আদায় করতো, টাকা আদায় করতো, তার সেই টাকার একটা অংশ ওই ডিপ স্টেটে ব্যাক করতো তাদের প্রয়োজনে। এই তো ইউনুস। তিনি পিসে যে প্রাইজটা পেয়েছিলেন, পিস, পিস তার কোথাও পৃথিবীতে কোথাও পিসের জন্য তিনি কোনো কাজ করেননি। তাকে পাইয়ে দেওয়া হয়েছিল, তাকে পপুলার করা হয়েছিল, তাকে পপুলার করা, যাতে পরবর্তীকালে বিভিন্ন কাজে এই ডিপ স্টেট তাকে ব্যবহার করতে পারে। কারণ কি, এজেন্ট যদি পপুলার হয় তাকে দিয়ে ভালো কাজ করানো হয়। আনপপুলার আর লেস পপুলার লোককে দিয়ে এজেন্টের কাজ করলে যে ফল পাওয়া যাবে, তার থেকে মোর পপুলার লোককে কাজ করালে মাস্টারদের অনেক সুবিধে, অনেক ভালো এজেন্টরা ভালো কাজ করতে পারে, তাতে মাস্টারদের অনেক সুবিধে। তার আগে বলি একটা কথা, মোহনদাস করমচাঁদ গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, হাউ হি হ্যাজ গ্রুমড। এখানেও আজকে বাংলাদেশের এই মুহূর্তে প্রেক্ষাপটটা কি, ওখানে এই যে মোহাম্মদ ইউনুস যে তথাকথিত একটা সরকার তৈরি করেছে, এই সরকারের মূল চালিকা শক্তি হচ্ছে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা, জামাত। জামাত হচ্ছে মূল চালিকা শক্তি। এই জামাতের বাঘের পিঠে চেপে পড়েছে মোহাম্মদ ইউনুস, কারণ সে প্রচণ্ড ক্ষমতালোভী, বয়স 85। এই বাঘের পিঠে উঠে উনি বুঝতে পেরেছেন গত 5 মাসে কি ভয়ঙ্কর পরিস্থিতি, দেশের কোনো উপকার করতে পারেননি, কোনো প্রবলেম সলভ করতে পারেননি। এবং আস্তে আস্তে বুঝতে পারছেন এই জামাতের কথা না শুনলে তার সমূহ বিপদ, তিনি নামতেও পারছেন না। তাই এই এবং সামরিক বাহিনী একটা অদ্ভুত স্ট্যান্ড নিয়েছে। সামরিক বাহিনী খুব ট্যাক্টফুলি হাসিনাকে দেশের বাইরে ভারতে পাঠিয়ে দিয়েছে, এবং খুব পলিটিক্সে ডিরেক্টলি কোনো কথা বলছে না, কিন্তু খুব কুললি আজকে সে কি বিহেভ করছে কিছু বোঝা যাচ্ছে না। আইদার সে কি ট্রোজান হর্স না ডার্ক হর্স বোঝা যাচ্ছে না, কি সে রোল প্লে করবে। আর প্রেসিডেন্ট প্র্যাকটিক্যালি গৃহবন্দী হয়ে আছে, এই তো অবস্থা। এবং এই মুহূর্তে বাংলাদেশ চালাচ্ছে কিছু জামাতি, আর জামাতেরা চাইছে টোটাল কন্ট্রোল। তারা আওয়ামী লীগকেও দেশে আসতে দিতে রাজি নয়, ক্ষমতা আসতে দিতে রাজি নয়, তাদেরকে ব্যান করা, তাদের লিডারদের খুন করা, জেলে ঢোকানো। আর ওদিকে আর বিএনপিকেও তারা আস্তে আস্তে পলিটিক্স থেকে ইলিমিনেট করতে চায়। অলরেডি বিএনপি নেত্রীর ছেলে বিদেশে, এবং নেত্রীকেও তারা আস্তে আস্তে পাঠাতে চায়, অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাঠাচ্ছে। অর্থাৎ হাসিনার ছেলে দেশের বাইরে, বিএনপি নেত্রী তার ছেলে, দুজনে দেশের বাইরে। এই একটা পরিস্থিতি। এই অবস্থায় জামাত চাইছে টোটাল কন্ট্রোল অফ বাংলাদেশ। এবং ইনিশিয়ালি 31 তারিখে তারা চেয়েছিল দে উইল ডিক্লেয়ার দ্য ডিজলিউশন অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। সেটা করতে পারেনি, তার কারণ সিচুয়েশন খুব খুব কেউ খুব সেফ মনে করছে না। কারণ ওদিকে আরাকান আর্মি বাংলাদেশের ইস্টার্ন বর্ডারের কিছু কিছু জায়গায় ঢুকে পড়েছে, প্লাস এই ইউনুস গভর্নমেন্ট জনগণের কাছে খুব আনপপুলার হয়েছে। ভয়ঙ্কর ইনফ্লেশন, দ্রব্যমূল্য ভয়ঙ্কর বৃদ্ধি হয়েছে, স্কেয়ারসিটি অফ একদম কনজিউমার গুডস। হ্যাঁ, গুড ইভিনিং সৌরভ। এই অবস্থায় ইউনুসের পালাই কি করে পালাবে সেই পথ খুঁজছে। অলরেডি 72 ঘন্টা আগে সেটা ইন্টারভিউতে বলেছে, আমার তো দেশ চালানোর কোনো এক্সপিরিয়েন্স নেই, আমাকে তোরা বসিয়ে দিয়েছে, ভেবেছিলাম কিছু একটা ভালো করতে পারবো,
আর আমিও যদি কিছু ভালো না করতে পারি, ওরাও কিছু করতে পারছে না, ওরাও তো এক্সপিরিয়েন্স নয়। এইভাবে সে এখন যে পালানোর পথ খুঁজছে। এই অবস্থায় জামাতও কতটা এগোবে সেও মাপছে, কারণ 20 তারিখে ওয়াশিংটনে পালাবদল ঘটবে, ট্রাম্প ক্ষমতায় আসবে। ট্রাম্প ক্ষমতায় আসার পরেই বাংলাদেশে একটা প্রচণ্ড চাপে ফেলবে আমেরিকা, সেই সঙ্গে ইন্ডিয়া এবং অন্যান্য দেশগুলো। তার আগে জামাত গোষ্ঠী একটা কিছু ভয়ঙ্কর নোংরা খেলা খেলতে চায়। এমনকি সেজন্যে ইউনুসকে দিয়ে 15 মধ্যে একটা ডিক্লারেশন করতে চাইছে, এবং ডিক্লারেশন হচ্ছে ডিজলিউশন অফ হোয়াট এভার এক্সিস্টিং কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এবং একটা খিলাফত ডিক্লারেশন করতে চায়, যে ইসলামিক রুলে দেশ শাসন হবে। এটা করতে চায়, কিন্তু এটাও 15 মধ্যে। সেখানেও ভয়ে কাঁপছেন ইউনুস। আর ওদিকে জামাতেরও ভয় হচ্ছে 20 হয়ে গেলে আর তারা কিছু করতে পারবে না। তাই 20-র মধ্যেই জামাত একটা ভয়ঙ্কর কিছু নোংরা খেলা খেলতে পারে বাংলাদেশের মধ্যে। যেমন আর্মির মধ্যে যে সমস্ত মোটামুটি ভালো মানুষ কিছু আছেন, যারা টপ অফিসার, তাদেরকে বন্দি করে খুন করা। আর ওদিকে চিন্ময় প্রভুকে, তাকেও জেলের মধ্যে খুন করে। একটা ভয়ঙ্কর কিছু তারা প্ল্যান করছে, এই আভাসটা আসছে। সেটা কি ঘটবে? সামথিং ভেরি ডেঞ্জারাস ইজ গোয়িং টু হ্যাপেন ভেরি কুইকলি বিফোর 20th। এইটা কারণ ওরা জানে 20-র পরে আর কিছু করতে পারবে না। আর এদিকে বাংলাদেশ সব থেকে ভয়ের সংবাদ হচ্ছে একটা, ওদিকে আরাকান আর্মি বাংলাদেশের ইস্টার্ন বাউন্ডারিতে প্রবেশ করে গেছে। তাদের পিতা পাকিস্তান ইজ ক্রাম্বলিং, গোয়িং টু ইন্টু পিসেস, ব্রেকিং ইন্টু পিসেস, এবং তার সাপোর্ট আমেরিকা থেকে আসছে না, চীন থেকে আসছে না। এই অবস্থায় তারও অবস্থা, সে এখন মাপছে কি করবে সে। এদিকে আরেকটা জায়গায় এই যে খিলাফতটা ওরা ভেবেছে ডিক্লেয়ার করে দিলে একটা ওদের বিশাল জয় হয়ে যাবে। এবার সেটাই আসি আমি। এই খিলাফত আজ থেকে 104 বছর আগে এই খিলাফত আন্দোলনের ডিক্লারেশন করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী কলকাতায়। খিলাফত, হোয়াট ইজ খিলাফত? খিলাফত হচ্ছে এ ডিক্লারেশন অফ এ ল্যান্ড টু বি রুলড বাই একদম ইসলামিক রুলস, সারিয়াত রুলস। এই খিলাফত এম্পায়ার কোথায় ছিল? খিলাফত এম্পায়ার ছিল একদম গোটা ওয়েস্ট এশিয়াতে, একদম তুরস্ক থেকে আরম্ভ করে আপ টু ইরান, ইরাক পর্যন্ত, ওদিকে আপ টু ভূমধ্য সাগর। এই যে বিশাল অঞ্চল, যেটা প্রায় 20টা কান্ট্রি, মুসলিম কান্ট্রি এখন, এই সবটা মিলেই ছিল খিলাফত সাম্রাজ্য। এই খিলাফত রুলড হয়েছিল ফার্স্ট গ্রেট ওয়ারের সময় পর্যন্ত ফ্রম ইস্তাম্বুল। ইট ওয়াজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য খিলাফত এম্পায়ার, ইস্তাম্বুল। তার আগে কখনো কখনো খিলাফত এম্পায়ার হ্যাজ বিন রুল ফ্রম দামাস্কাস, কখনো হ্যাজ বিন রুল ফ্রম ইরাক, অনেক সময় এরকম হয়েছে। কিন্তু সেকেন্ড গ্রেট ওয়ারের সময় এটা রুলড হয়েছে ফ্রম হেডকোয়ার্টার ইন ইস্তাম্বুল, তুরস্ক। এবার ফার্স্ট গ্রেট ওয়ারের সময় এই খিলাফত এম্পায়ার উইথ জার্মানি একদিকে ছিল, তার বিরুদ্ধে ছিল ইংল্যান্ড এবং সঙ্গে তার 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 অ্যালাইড ফোর্স। এই যুদ্ধে খিলাফত এম্পায়ারের পরাজয় ঘটে অ্যালং উইথ জার্মানি। তারপরে প্রতিশোধ নিতে ইংল্যান্ড এই খিলাফত এম্পায়ারকে ব্রেক ইন্টু পিসেস অ্যাবাউট 20 কান্ট্রিজ, এবং সব জায়গাতে একদম কিছু ফ্যামিলিকে বা জানটাকে তারা বসিয়ে দেয়। এই হচ্ছে ইতিহাস, খিলাফত এম্পায়ার ব্রেকডাউনের ইতিহাস। এইভাবে বিভিন্ন কান্ট্রি তৈরি হয়েছিল। এইবার তারপরে এই এই যে পাস্ট খিলাফত এম্পায়ারের বিভিন্ন ল্যান্ডসে অ্যান্টি ব্রিটিশ একটা অ্যাটিচিউড তৈরি হয়। সেই অ্যান্টি ব্রিটিশ অ্যাটিচিউডটা ভারতবর্ষেও মুসলমানদের মধ্যে দেখা দেয়। সেইটাকে ক্যাপিটালাইজ করলো
গান্ধী এবং ব্রিটিশ, এইখানে এবার বোঝাচ্ছে জিনিসটা কি হলো। গান্ধী কোথায় ছিলেন? গান্ধী ছিলেন গান্ধী ছিলেন একদম, গান্ধী বহু আগে বলেছি, গান্ধী ওয়াজ সো কল্ড এ লয়ার। ও পাশ করেছে ইংল্যান্ডে, গ্রেস মার্ক দিয়ে পাশ করানো হয়েছিল, অত্যন্ত পুয়ার কোয়ালিটি স্টুডেন্ট, কয়েকবার ফেল করেছে, গ্রেস মার্ক দিয়ে পাশ করানো হয়েছে। দেন হি ওয়াজ প্র্যাকটিসিং ল ফর an ইন্ডিয়ান মুসলিম ফ্যামিলি কোম্পানি ইন সাউথ আফ্রিকা, যারা একসময় তাকে টাকা দিয়ে ইংল্যান্ডে পড়িয়েছে, তাই তো। এবার সেখানে তার কোনো রকম ব্রাইট আপনি আপনি অ্যাডভোকেট লাইফের কোনো ব্রাইট হিস্ট্রি পাবেন না সেইখানে। আপনি যদি ইফ ইউ গো ইনটু মহাত্মা গান্ধীজ ওন অটোবায়োগ্রাফি রাইটিংস, ইভিন বাংলায় যেটা ছখণ্ডে আছে, সেই ছখণ্ডের প্রথম খণ্ডেই দেখবেন এখানে এই যে এই যে এই যে ভারতবর্ষে প্রচার করা হয়, মোহনদাস করমচাঁদ সাউথ আফ্রিকাতে নাকি ফ্রিডম মুভমেন্ট শুরু করেছিল। কি সেই ফ্রিডম মুভমেন্ট? এটা অ্যাবসলিউটলি মিথ্যে কথা। মিথ্যে কথাকে এই প্রচারটা কেন করা হয়েছিল? তাকে পপুলারাইজ করার জন্য। অ্যাকচুয়ালি সে কি করতেন মোহনদাস ওখানে কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি করতেন। এটা কি জন্যে? কারণ সাউথ আফ্রিকাতে প্রচুর ভারতীয়রা ছিল বিভিন্ন লেবার হিসেবে, তাদের কিছু রাইটসের জন্য নেগোসিয়েট করতেন ব্রিটিশ অথরিটির সঙ্গে। তার থেকে বড় কাজটা কি করতেন? বড় কাজটা ছিল সাউথ আফ্রিকার বিভিন্ন জায়গাতে ব্রিটিশের বিরুদ্ধে ওখানকার আদি বাসিন্দারা যুদ্ধ করত ফর লিবারেশন। যেমন ধরুন 1899 থেকে 1902 পর্যন্ত ওখানে হয়েছে বোয়ার যুদ্ধ, দ্বিতীয় বোয়ার যুদ্ধ। তারপর 1906 হয়েছে জুলুর যুদ্ধ। এই যুদ্ধগুলোতে মোহনদাস গান্ধী ব্রিটিশ আর্মির ফরে ভলেন্টিয়ার ফোর্স তৈরি করেছিলেন। এর কাজ ছিল যে উন্ডেড ব্রিটিশ সোলজাররা তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পৌঁছে দেওয়া, তাদের সেবা শুশ্রূষা করা। আর কি কাজ ছিল তার ভলেন্টিয়ার্সদের? গাছের উপরে বসে থাকতো কেন? কারণ হয়তো ব্রিটিশ আর্মি ওয়ার ফ্রন্টে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে, সে সময় তাদের গার্ড দেওয়া। কীরকম গার্ড দেওয়া? যদি জুলু বিদ্রোহীরা বা বোয়ার বিদ্রোহীরা যদি আক্রমণ করতে আসে, তাহলে গাছের টঙে বসে ঘন্টা বাজিয়ে ব্রিটিশ সোলজারদের ঘুম ভাঙিয়ে দেওয়া। এই কথাগুলো অটোবায়োগ্রাফিতে লেখা আছে, আর অনেক কিছু লেখা আছে। এই ব্রিটিশ সোলজারদের ঘুম ভাঙানোর কাজ করতেন আর ওদের সেবা শুশ্রূষা করতেন। এবং তারপরে দেখবেন তুমি তাকে, এবং আপনারা এই সময় গান্ধীজির ব্রিটিশ মিলিটারি ইউনিফর্মের দেখবেন ইউনিফর্ম পরা, তার নাম তখন অনারারি। 1 ঘন্টা পরে কথা বলবো। এবং এবং তাকে সেই অনারারি সার্জেন্টের একটা পোস্ট দেওয়া হয়েছিল, অনারারি পোস্ট। হি ওয়াজ ইন আর্মি সার্জেন্ট। মিলিটারি ইউনিফর্ম পরিহিত গান্ধীর ছবি। গান্ধী নিজে নার্সদের প্রশিক্ষণ দিলেন। মিলিটারি ইউনিফর্ম পরিহিত গান্ধীর ছবি আছে। এই ছবি তোলা হয়েছিল দক্ষিণ আফ্রিকায় তার অবস্থানস্থলে দ্বিতীয় বোয়ার যুদ্ধের সময়, একদম মিলিটারি ইউনিফর্মে। এবং তাকে এবং এই মানুষটা একদম ব্রিটিশের এজেন্ট। এই মানুষটাকে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতবর্ষে নিয়ে এসছিল। উনি ক্যাম্পেনিং করতেন ফর যাতে ইন্ডিয়ানসরা এনকারেজড হয় টু ফর্ম ফিল আপ করতে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে, যাতে জয়েন করে, এনকারেজ করার জন্য। হি ওয়াজ এ আর্মি রিক্রুটার। এবং এই যে আর্মি রিক্রুটমেন্ট করেছেন, পরিষ্কার দেখবেন এই সময় অনেক ভারতীয়দেরকে ব্রিটিশ আর্মিতে জয়েন করতে এনকারেজ করেছে। মোহনদাস গান্ধীও করেছেন, আরও অনেকে করেছেন, জিন্নাও করেছেন দেখছি, আরও অনেকে করেছেন। কিন্তু সবাই প্রথম বিশ্বযুদ্ধের সময় অনেক ভারতীয় নেতা
ইংল্যান্ডকে সমর্থন করেছিল বিনিময়ে কিছু পাওয়ার আশায়, কিন্তু ব্রিটেনের প্রতি গান্ধীর সমর্থন ছিল বরাবর নিঃশর্ত। ভারতীয় ব্রিটিশ সেনাবাহিনীর জন্য তিনি ভারতীয়দের সংগ্রহ করে দিয়েছিলেন। গান্ধী নিজের পকেট থেকেও ব্রিটেনকে অর্থ দিয়েছেন, অর্থ সংগ্রহ করে দিয়েছেন জনগণের কাছ থেকেও। ব্রিটিশ সরকারের কৃতজ্ঞতায় গান্ধীজিকে মাসিক 100 টাকা বোনাস দেওয়া হয়েছে। তথ্যটি পাওয়া যায় একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো আমি পরপর দিয়েছি আমার বিচিত্রা এই পুস্তকে। এবং আরেকটা জিনিস, উনি এই ইউনিফর্ম এবার এই যে হি যে রিক্রুটার, আদার ইন্ডিয়ানস দে কোঅপারেট উইথ দ্য ব্রিটিশ ইন এ কন্ডিশন দ্যাট সামথিং উইল বি ইন এক্সচেঞ্জ গিভিন টু ইন্ডিয়ানস অ্যাট দি এন্ড অফ দি ওয়ার। বাট গান্ধীর কোঅপারেশন ছিল সম্পূর্ণ নিঃশর্ত, নিঃশর্ত, এটা মনে রাখতে হবে। এবার দেখুন, এবার 100 টাকা করে উনি পেনশন পেয়েছেন, পেনশন পেয়েছেন, এটাও একটা রেকর্ড, এটাও একটা রেকর্ড, পেনশন পেয়েছেন। দেখুন ভারতীয় জেলে তো অনেকেই বন্দী ছিল, কে পেনশন পেয়েছে? কেউ পেনশন পেয়েছে সৌরভ? কেউ পেনশন পেয়েছে? জানি না। এই হচ্ছে ইতিহাস। এই রকম একটা ব্রিটিশ, এবং তাকে কাইজারে হিন্দ, তাকে প্রাইজও দেওয়া হয়েছে, তাকে উপাধি কাইজারে হিন্দ উপাধি দেওয়া হয়েছে। এবং এই মানুষটা প্রোপাগান্ডা করা হয়েছিল ভারতবর্ষে, হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার ইন সাউথ আফ্রিকা। ইয়েস, হি ইজ এ ইউনুস, ইন আদার ফর্ম হি ইজ এ ইউনুস। এইবার এই মানুষটাকে পরে দেখো তোমরা, যখন হি ইজ পার্মানেন্টলি লিভিং সাউথ আফ্রিকা টু জয়েন ইন্ডিয়ান পলিটিক্স আফটার দি সেকেন্ড গ্রেট ওয়ার, তখন দেখো এই লোকটা ফ্রম সাউথ আফ্রিকা থেকে তো ইন্ডিয়াতে আসা সহজ, যা সাগরটা পেরোতে জাহাজে করে চলে আসা যায়। ফর লাস্ট 5000 ইয়ার্স ভারতীয়রা এই আরব সাগর ক্রস করে আফ্রিকার সঙ্গে যোগাযোগ রেখেছে, ফেরি করে, এই ট্রেড করছে 5000 ইয়ার্স। উনি কিন্তু তা করলেন না, ওনাকে নিজা হলো ইংল্যান্ডে, ইংল্যান্ড থেকে ওনার ড্রেস চেঞ্জ করা হলো, ওনার সেই কোট টাই সব চেঞ্জ হয়ে গেল, উনি সাধুর বেশ ধরলেন বা ধরিয়ে দেওয়া হলো। এবার সেই উনি জাহাজে করে ভারতবর্ষে এলেন, অর্থাৎ কোট টাই পরা গান্ধী ডিসঅ্যাপিয়ার করে গেল, হাফ নেকেড ফকির সাধুর বেশ, ভারতীয় সাধুর বেশে ভারতবর্ষে তাকে ইম্পোর্ট করা হলো, তাকে প্ল্যান্টিং করা হলো, যাতে সাধুর বেশে ভারতবর্ষের কাছে তিনি অনেক সহজে গ্রহণীয় হবেন। এই তো প্ল্যান্টিং। এই যে এবার আমি আজ বেশি কথা বলবো না, কতক্ষণ হয়ে গেল, আমি থেমে যাব, শুধু এই ঘটনাটা 1920 ক্যালকাটা কংগ্রেস, যেখানে খিলাফত রেজলিউশন নেওয়া হয়েছিল। খিলাফত মানে আপনারা অনেকে জেনে গেছেন, ডিক্লারেশন অফ ইসলামিক ল্যান্ড, ল্যান্ড টু বি রুলড বাই সারিয়া, ইসলাম, একদম পিওর ইসলাম, সারিয়া ল দিয়ে রুলড হবে, দ্যাট ইজ খিলাফত। এবার আমি কি করে সেটা আমি সেইটার আপনারা সবাই যেটা, এবং এ নিয়ে অনেক মিথ্যা কথা বলা আছে, এই খিলাফত রেজলিউশন পাশ করা নিয়ে অনেক মিথ্যা কথা অনেক মিথ্যা কথা বলা হয়। আমি ডকুমেন্টটা পড়ে নিই, আমি ডকুমেন্টটা পড়ছি আমি একটা বইটা লিখেছেন একজন ইউরোপিয়ান, স্ট্যানলি উলপার্ট, বইটার নাম জিন্না অফ পাকিস্তান। জিন্না অফ পাকিস্তানের এই জিন্নার উপরে মানে মানে ওয়ান অফ দ্য টপ মোস্ট বুকস উইথ ডকুমেন্টেশন। এইখানে আমি আমি আগে পড়ে, আমি এইটা পড়েই আজকে আর অন্য তথ্য দেব না, আমি এই বলেই, কারণ আজকে বড় কথা বলার সময় হয়নি। আমি দি ক্যালকাটা কংগ্রেস gave Gandhi his first major victory. For though his non-cooperation program was strongly opposed by Bengal's leading politicians C.R. Das, B.C. Pal, who joined forces with Jinnah and Annie Besant against him, the Mahatma, with Ali brothers and Motilal Nehru on his side, emerged with a clear majority mandate to lead the march against the government. Khilafat trailloads of
delegates hired by Bombay's merchant Prince Mia Muhammad Chotani, one of the Gandhi's leading supporters, had been shipped cross country to pack the Congress pandal and vote for their hero's resolution, transforming Congress into a populist political party. It marked the revolutionary shift in Congress's base of support to lower class mass, funded by wealthy Hindu Marwari and Muslim merchant industrialists. Lokmanya Tilak died the day Mahatma Gandhi launched his first nationwide Satyagraha, August 1, 1920. Tilak himself refused to accept Gandhi's lead and was too orthodox a Brahmin to embrace the Khilafat cause. Annie Besant, who never trusted Gandhi, openly denounced his movement as a channel of hatred, while Gokhale's moderate successor at the head of the Servants of India Society, V.S. Srinivas Shastri, considered the Mahatma fanciful. Firoz Shah Mehta's most conservative disciple, Din-Shah-e-Walcha, a leader of the National Liberal Federation, called Gandhi a madman. Mad and arrogant. Montagu Chelmsford, who could not for the life of him understood Gandhi's sanity politics, by now suspected that perhaps his Satyagraha as well as the Khilafat movement were both part of the Bolshevik conspiracy. The Secretary of State wrote to Chelmsford that the very day Gandhi won the Calcutta victory, the Bolsheviks, in their animosity to all settled governments, are using the grievance of the Mohammedans, and what frightens me is the way in which pan-Islamism is taking charge of the extremist movement. For the first time, 104 years back, the word pan-Islamism is used for Gandhi's movements. And you see, এইটা বারে বারে প্রচার করা হয় যে খিলাফত মুভমেন্টকে সবাই সাপোর্ট করেছিল। নো, অ্যাবসলিউটলি নট। সিআর দাস অপোজ করেছিল, অল দি ডিসাইপলস অফ লাল বাল পাল অল অপোজ করেছিল, অ্যানি বেসেন্ট অপোজ করেছেন, স্বয়ং জিন্না অপোজ করেছেন, স্বয়ং জিন্না অপোজ করেছেন। Jinnah in that part of his was far more secular than Gandhi Nehru's, অপোজ করেছেন। গান্ধীর খিলাফত রেজলিউশন পরে একমাত্র ছিল মতিলাল নেহরু, এ মুসলিম, অ্যান্ড আলী ব্রাদার্স। অ্যান্ড কিভাবে জিতলো? খিলাফত ট্রেন লোডস, ট্রেন ভর্তি করে লোক ওয়েস্ট ইন্ডিয়া থেকে এসেছিল। তাকে ফান্ড করেছিল কে? তাকে ফান্ডিং করেছিল কে? ফান্ডিং করেছিল ওয়েস্টের মারোয়ারি কোটিপতিরা, মারোয়ারি কোটিপতিরা, মারোয়ারি কোটিপতিরা আর মুসলিম যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা। আর এই খিলাফত মুভমেন্টের মধ্যে, মানে ভারতবর্ষ নিয়ে খিলাফত তৈরি করবেন, এবং তার মধ্য দিয়ে এবং এবং উনি দেখলেন যে খিলাফত রেজলিউশনটা শুধু একটাই পাশ করালে এটা উনি আনমাস্ট হয়ে যাবেন, লোকের কাছে উনি ধরা পড়ে যাবেন। তাই সঙ্গে একটা রেজলিউশন পাশ করালেন, নন কোঅপারেশন মুভমেন্ট। ওনার নন কোঅপারেশন মুভমেন্টকেও কিন্তু দেশবন্ধু অপোজ করেছিলেন, অনেকেই অপোজ করেছিলেন। কারণ কেউ ওনার নন কোঅপারেশন মুভমেন্ট যেটা সর্বাঙ্গীন সব সমাজের সর্বস্তরে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে আইনসভা সবকে বয়কট করা, সবকে নন কোঅপারেশন করা, এটা চায়নি। এতে সমাজের রাষ্ট্রের ক্ষতি। ওরা সিলেক্টিভ নন কোঅপারেশন চেয়েছিল, স্বয়ং রবি ঠাকুরও চাননি।
আশুতোষ মুখার্জি চাননি, শেয়ার দাস চাননি। কোনো যারা 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 নেশনকে মেক করতে চায়, যারা 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 নেশন বিল্ডিং চায়, তারা এরকম সর্বাত্মক নন কোঅপারেশন চায় না। এবং এটা ছিল ভাঁওতা। এই নন কোঅপারেশনের আমব্রেলাতে উনি আসল উদ্দেশ্য যেটা, খিলাফত রেজলিউশনটা পাশ করিয়ে দিলেন। আসল উদ্দেশ্য ছিল নন কোঅপারেশন করে দেখালেন কত উনি ইংরেজ বিদ্বেষী, কত দেশের স্বাধীনতা চায়, এই ভান করলেন। কিন্তু আসল ছিল খিলাফত রেজলিউশন। এবং রেজলিউশন পাশ করার পরে কি দেখেছি আমরা? কেরালাতে হাজারে হাজারে মা বোনেরা রেপড হয়ে গেল, হাজারে হাজারে ছেলেরা খুন হয়ে গেল ইন দ্য হ্যান্ডস অফ খিলাফতিস্ট। বিহার এবং বিভিন্ন জায়গাতে ইসলামের হাতে রক্তাক্ত হলো হিন্দুরা এবং রেপড হলো হিন্দু মা বোনেরা। উনি একটা কথা বলেননি। দিস ইজ একটা কথা বলে আমি আরও অনেক, উনি আস্তে আস্তে ব্রিটিশের যে যে পার্টিশন, ভবিষ্যতে পার্টিশন করতে হবে ভারতবর্ষকে, এক্সপেরিমেন্টটা কিন্তু বেঙ্গল পার্টিশনের মধ্যে দিয়ে ব্রিটিশ টেস্ট করেছিল। এক্সপেরিমেন্টেড, এই মিনি এক্সপেরিমেন্ট, কারণ ফিউচারে যখন ইন্ডিয়া পার্টিশন করতে হবে যাওয়ার আগে এইগুলো অত্যন্ত প্ল্যানিং, তারা একটা এক্সপেরিমেন্ট করেছিল। এবং এবং এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে বেঙ্গল পার্টিশন তারা করতে পারেন। দে হ্যাভ টু দে হ্যাড টু আনডু দ্য বেঙ্গল পার্টিশন। এখান থেকে শিক্ষা নিয়েছিল। এই শিক্ষা নিয়েই পরবর্তীকালে পার্টিশনের সময় পাকিস্তান তৈরি এবং পার্টিশনের সময় কীরকম লোককে আমি কোথায় রাখবো যাতে অপোজিশনটা বেশি আসবে না, তার প্ল্যানিংটা করেই আস্তে আস্তে এগিয়েছে। সেই জন্যে পরপর কংগ্রেসের মধ্যে গান্ধী নেহরুদের ঢুকিয়েছে, ব্রিটিশ এজেন্টদের। মুসলিম লীগকে আস্তে আস্তে নিজের কন্ট্রোলে নিয়ে এসছে, নিজেই সে সৃষ্টি করেছিল ব্রিটিশ। কমিউনিস্ট পার্টিকে নিজের কন্ট্রোলে নিয়ে এসছে, যাতে ইন 46-47 পুরো ইন্ডিয়ান সিচুয়েশনে অল পলিটিক্যাল, অফিসিয়াল পলিটিক্যাল পার্টিজের অ্যাট দি হেডস অল ব্রিটিশ এজেন্টস বসে আছে। এবং খিলাফত রেজলিউশনের ইট ইজ গান্ধী। আজকে ইউনুসকে দোষ দিয়ে লাভ নেই, আজকে জামাত ইসলামীকে দোষ দিলে। প্রথম সাউথ এশিয়াতে প্রথম প্যান ইসলাম অ্যান্ড খিলাফত রেজলিউশনের প্রবক্তা মোহনদাস গান্ধী। মোহনদাস গান্ধী, a name by Hindu, basically a Muslim. His biological parents very mysterious. Mother is known, but father is unknown. Biological father is unknown, and his mother is the fourth wife of his so-called legal father. His mother is the fourth wife of his so-called legal father. No one knows the biological father. At that time in Gujarat, in many families, there was a huge mixture of Hindu-Muslim blood mixture. This mixture dynasty. Remember, Jinnah হচ্ছে এই ডাইনেস্টিরই প্রোডাক্ট। 3 generations back, জিন্নার ঠাকুরদা এবং গান্ধীর ঠাকুরদা দুই ব্রাদার্স ইন সেম ফ্যামিলি। ঠিক নেহেরু নামটা হিন্দু, বেসিক্যালি এ মুসলিম ফ্যামিলি, এ মুসলিম ব্লাড, এ মুঘল ব্লাড। আবার বলি, খিলাফত ভারত, সাউথ এশিয়াতে খিলাফত মুভমেন্ট স্রষ্টা গান্ধী। প্যান ইসলামের প্রবক্তা, খিলাফতের প্রবক্তা গান্ধী। ভারতবর্ষকে ইসলামাইজ করার প্রথম চক্রান্তকারী সম্ভবত ব্রিটিশের এজেন্ট হিসেবে ইট ইজ গান্ধী। আমি বলে শেষ করি, শুভরাত্রি। পরে ডিটেলসে আরো আলোচনা করব। আমরা আরো অনেক, তারপরে গান্ধীর আরো অনেক কীর্তি কাহিনী আগে বলেছি, আবার শোনাবো। গান্ধী, খিলাফতের প্রথম রেজলিউশন, এবং হ্যাঁ খিলাফত এবং ওই এখন যেমন বেঙ্গলে যেমন ইলেকশনে রিগিং হয়, সব দল বেঁধে ঢুকে পড়ে ভোট দেওয়া, নিজের প্রার্থীকে ভোট দেওয়া।
একদম খিলাফতিস ভর্তি ট্রেন, খিলাফত ট্রেন্স অনেকগুলো এসেছিল। কলকাতা হাওড়ার বিভিন্ন জায়গায় ছিল। ওরা ইলেকশনের দিন, ভোটাভুটির দিন একদম প্ল্যাটফর্মে গিয়ে ভোট দিয়ে নিজেদের হিরোকে জিতিয়ে দিয়ে চলে গেল, খিলাফত রেজিস্ট্রেশন পাশ করে চলে গেল। ইট ওয়াজ এ রিগিং। ইন্ডিয়ান পলিটিক্সে প্রথম রিগিং হয়েছিল। এবং প্যান ইসলাম কংগ্রেস প্ল্যাটফর্মে প্ল্যান্টেড হয়েছিল। সকল সেকুলার প্ল্যাটফর্ম অফ কংগ্রেস ওয়াজ পলিউটেড। অ্যান্ড খিলাফত হচ্ছে এক্সট্রা টেরিটোরিয়াল আইডিয়া ভারতবর্ষের। এটা 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 আরব ইস্যু, এটা ইস্তাম্বুলের ইস্যু। এটা ভারত পলিটিক্সের কোনো জায়গা ছিল না। বাইরের একটা ইস্যুকে গান্ধীজি তুলে আনলেন নিজের স্বার্থে, কারণ উনি জানেন মুসলিমদের মাসেল পাওয়ার তাকে লিডার করবে, মুসলিম মাসেল পাওয়ার তাকে লিডার করবে। অ্যান্ড ইট ওয়াজ ডান। মুসলিম মাসেল পাওয়ার মেড হিম মাইটি। যেমন মুসলিম মাসেল পাওয়ার ভারতের সমস্ত সিকুমাকু কঙ্গো পার্টি চায়, অল কমিউনিস্ট পার্টিস, অল কমিউনিস্ট পার্টি, অল সেকুলার পার্টি। মুসলিম মাসেল পাওয়ার তাদের কাছে ভীষণ দরকার। পার্টি বাঁচাতে গেলে একটা মাসেল পাওয়ার দরকার। মুসলিম মাসেল পাওয়ার ইজ ভেরি স্ট্রং। গান্ধী became dictator of the Congress, banking on Muslim muscle power, খিলাফত। এবং এই যে কেরালা বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে এই যে হাজারে হাজারে মা বোন রেপড হয়েছে বাই দ্য ইসলাম, ছেলেরা খুন হয়েছে জায়গাতে, গান্ধী একটা কথা বলেনি, একটা প্রতিবাদ করেনি। দেশবন্ধুর পরবর্তীকালে কংগ্রেস ত্যাগ করে চলে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে দুটো কারণ হচ্ছে, একটা, হি ওয়াজ নট এগ্রিং টু দিস খিলাফত অ্যান্ড নট এগ্রিং টু দ্য দ্যাট মডেল অফ নন কোঅপারেশন মুভমেন্ট। এগুলো আমি ডিসকাস করেছি আমার বিচিত্রা বইয়ে। শুভরাত্রি। আমি রাত 10টায় বসবো অন দিস দিস প্যান ইসলাম অ্যান্ড খিলাফত, all these issues in English. I'll be in discussion with Professor Kopil Kumar and Dr. Shankar Chatterjee in YouTube live channel. Shubharatri. Saurabh, good evening, sir. Kaushik, Saurabh, Indianized Yunus. শুভরাত্রি। এবং পরবর্তীকালের আরও অনেক পাকিস্তান তৈরির, একদম পাকিস্তান তৈরির পথে স্টেপ বাই স্টেপ উনি এগিয়ে গেছেন। পরে একদিন ডিসকাস করবো। আরও 1920 বললাম, তার পরের স্টেপসগুলোতে পর 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 আপ টু 47 উনি কীভাবে পাকিস্তান তৈরিকে হেল্প করেছেন খুব ট্যাক্টফুলি, পর 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 অসংখ্য ভয়ঙ্কর নোংরা গেম খেলেছেন। এগুলো বলবো একদিন। গান্ধী জন্য লিখেছি আমি পাকিস্তান সৃষ্টিতে the one of the masters. He is one of the masters of the creation of Pakistan. He is one of the creators of Pakistan. সেই জন্যে এই যে অভিজিৎ, বিখ্যাত সঙ্গীত শিল্পী অভিজিৎ মন্তব্য করেছে উনি পাকিস্তানের ফাদার অফ পাকিস্তান। ঐতিহাসিক দিক থেকে অনেক সত্যি কথা, ভীষণ সত্যি কথা। অভিজিৎকে অবশ্য এক পুনার উকিল আইন নোটিশ জানিয়েছে, ক্ষমা চাইতে ডিমান্ড করেছে, ক্ষমা চাওয়ার ডিমান্ড করেছে। কিন্তু তার এই বক্তব্যের পেছনে ঐতিহাসিক তথ্য আছে। বিহাইন্ড দ্য ক্রিয়েশন অফ পাকিস্তান নেতাজি নিজের কথা আছে, পাকিস্তান তৈরিতে গান্ধীজির মদত আছে, রেডিও ব্রডকাস্ট আছে। মহাকাল পর্যায়ে আরো অনেক ক্লিয়ার তার বক্তব্য। আমি এগুলো নিয়ে পরে একদিন বসবো। মোহনদাস গান্ধী ইজ ওয়ান অফ দ্য ক্রিয়েটার্স অফ পাকিস্তান। লেট মি স্টপ। ইজ এন ইসলামিস্ট, ক্যামোফ্লেজ ইসলামিস্ট। যেমন এই যে
এ বলেছিল না, মনমোহন সিং বলেছিল না, ইন্ডিয়ার যত প্রপার্টি আছে তাতে ফার্স্ট ক্লেমটা হচ্ছে মুসলমানদের। এই একই কথা গান্ধী নেহেরু বংশের, গান্ধীর নেহেরুর একই কথা। আজকেই দেখছিলাম ভয়ঙ্কর জিনিসটা, ভারতের বিভিন্ন প্রান্তে, সাউথ ইন্ডিয়া, কেরালার হিন্দুদের প্রপার্টি যেগুলো ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, সেইগুলোকেও ওয়াকফ বোর্ড বলছে ওগুলো তাদের প্রপার্টি। আজকে দেখলাম যেখানে আজ কুম্ভ মেলা হচ্ছে প্রয়াগে, সেই যে ল্যান্ডটা একজন ওদের হাজি লিখেছে দ্য গভর্নমেন্ট, ওই ল্যান্ডটা হচ্ছে নাকি ওয়াকফ প্রপার্টি। Gandhi is dead, but the ghost of Gandhi, rather ghost of many Gandhis, is living in different uniforms in India. শুভরাত্রি।